সুকুমার রায়ের হজবরলয়ের উধো আর বুধোর কথা মনে আছে, যারা কেবলই নিজের বোঝা অন্যের ঘাড়ে চাপিয়ে বেড়ায় আর নিত্যদিন তা নিয়েই নারদ নারদ। এ যেন তাই, চোর বনাম বড় চোর। কারো হাতিয়ার গীতা পাঠ, তো কারো হাতিয়ার জগন্নাথ মন্দির। শুভেন্দুর চোর স্লোগানের পাল্টা চোর স্লোগান হাতিয়ার তৃণমূলের। 24শে ডিসেম্বর ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আগে মাঙ্গলিক কাজের সূচনা। এ সমস্ত নিয়ে আজকে আমরা আলোচনা করব, কিন্তু শুরুতেই আপনাদের সামনে রাখবো তৃণমূলকে চোর আক্রমণ করছে বিজেপি, আর এর পাল্টা এবার বড় চোর ক্যাম্পেইন শুরু করলো তৃণমূল। আর চালসায় শুভেন্দু অধিকারী মঞ্চ ছাড়তেই পাশের তৃণমূলের পার্টি অফিসে ওঠে চোর চোর স্লোগান। দেখুন, আজকে চালসার মাটিতে আসছে বাংলার সবথেকে বড় চোর, যাকে নারদাতে পেপারে মুড়ে বাগানিতে দেওয়া গেছে। বিজেপির চোর আক্রমণের পাল্টা এবার বড় চোর ক্যাম্পেইন শুরু করলো তৃণমূল, কখনো বিধানসভার ভিতরে তো কখনো বাইরে। কখনো আবার রাজপথের মিছিল থেকে বারবার তৃণমূলকে চোর কটাক্ষে বিদ্ধ করেছে বিজেপি। और यहाँ का जो चोर सब लीडर है, एक तो राजेश लकड़ा। अब भाई थोड़ा समझ के चलो, तुम धूपगुड़ी में क्या क्या किया है हम सबको मालूम है। चोर पाट तो कहाँ है, बालू कहाँ है, उत्तर 24 परगना का डॉन कहाँ है, सब अंदर चला गया। ममता जी अपने भतीजा के अलावा किसी को लिए उनको चिंता नहीं है। এই প্রেক্ষাপটে এদিন উত্তরবঙ্গে দলীয় কর্মসূচি সেরে শুভেন্দু অধিকারী মঞ্চ ছাড়তেই পাশের তৃণমূল পার্টি অফিসে ওঠে চোর চোর স্লোগান। নেতৃত্বে ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেশ লাকড়া। শুভেন্দু অধিকারীকে তো প্রকাশ্যে টাকা নিতে নারদ স্টোরির মধ্যে দেখেছে, এই জন্য শুভেন্দু অধিকারী চোর বলেছে। আজকে আমাদেরকে বলছে সাধারণ বেনিফিশিয়ারি যারা 100 দিনের কাজ করেছেন, তারা যদি চোর হয়ে থাকে অ্যারেস্ট করুন, ইডি সিবিআই যা যা লাগানো আছে সবই লাগান, কিন্তু 100 দিনের পর কেন্দ্রের বাহিনীর দল আসতেছে, তদন্ত করছে, কিছু তো হচ্ছে না। শনিবার মালবাজারে তৃণমূলের আইটি সেলের তরফে বড় চোর ক্যাম্পেইন করা হয়। এই চোর দেখতে হত্যানোটা সারাদিন পিসি ভাইপো করতে থাকে। ছোটবেলায় জন্ম নেওয়ার সময় মা বলে ডাকেনি, দেখেছে পিসি ভাইপো বলে। এই চোরের থেকে সবাই সাবধান থাকুন। ফেসবুক পোস্টে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, বাংলার সবথেকে বড় চোর আজ জলপাইগুড়ি জেলার সুন্দরী চালসাতে উপস্থিত হয়েছে। এই উপলক্ষে রাজ্য তৃণমূল কংগ্রেস, সোশ্যাল মিডিয়া ও আইটি সেল এলাকার সাধারণ মানুষকে সচেতন করার নাগরিক কর্তব্য পালন করেছে। শুক্রবারই হলদিয়ায় দেখা যায় তৃণমূল ও বিজেপির পোস্টার যুদ্ধ। বিজেপির চোর আক্রমণের পাল্টা ফ্লেক্সে শুভেন্দু অধিকারীকে ডাকাত, চোর, পকেটমার বলে কটাক্ষ করা হয়। যখন উনি এখানে বিজেপির পুরো দায়িত্ব নিয়েছেন, জবাব ওনাকেই দিতে হবে। টাকা আটকানোর কথা ওপেনলি বলেছেন উনি, সুতরাং ন্যাচারালি টাকা আনার দায়িত্ব মানুষ ওনাকে বলছে যে এই অন্যায়টা আমাদের উপরে করছো, গরিব মানুষের উপরে অন্যায়টা করছো। চোরের মায়ের বড় গলা বলে একটি কথা আছে। যাদের নিজের মন্ত্রীরা চুরির দায়ে অভিযুক্ত হয়ে জেলে আছে, আর কেউ কেউ এসএসকেএমে বিশ্রাম নিচ্ছে, শিশুদের বেড অকুপাই করে, আমার মনে হয় তাদের এসব প্রচার না করে নিজেদেরকে সংশোধন করার কথা বলে। আরে তো হিসেবটা দিক। মজার ব্যাপার হচ্ছে একটা এফআইআর দিল্লির সরকার করেনি, শুধু গরিবের মজুরিটা বন্ধ করে দিয়েছে। আর এরা 100 দিনের টাকা মেরেছে, একজন গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত। মুখ্যমন্ত্রী তো নিজেই বললেন হ্যাঁ কিছু গোলমাল তো আছে, তো গোলমাল আছে তো একটাকে ধরুন, হিসেবটা দিন। আর দিল্লির সরকার এফআইআর করে কাউকে ধরুন, এফআইআর করেছেন কেন? গরিবের মজুরি বন্ধ। লোকসভা ভোটমুখী বঙ্গে টিকা টিপ্পনির কেন্দ্রবিন্দুতে এখন চোর, বড় চোর কটাক্ষ। আশাবুল হোসেন, রাজা চট্টোপাধ্যায় ও রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। আমি শুরুতে রিজুর কাছে আসব। রিজু, সাম্প্রতিক অতীতে বারবার তো তোমরা কুমন্তব্যের প্রতিবাদে সরব হয়েছ বিজেপি সিপিএম এর বিরুদ্ধে, আর চোরের পাল্টা এবার বড় চোর স্লোগান, সেটাকে তোমরা এখন হাতিয়ার করছো। না দেখুন, আমাদের বাংলার মানুষের দুর্ভাগ্য হচ্ছে, যেখানে গরিব মানুষের 100 দিনের টাকা মেরে দিয়েছে কেন্দ্রীয় সরকার, আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, এখন কিছু কিছু জায়গায় NRHM এর টাকা বন্ধ করে দিচ্ছে, সেখানে আমরা শুভেন্দু আর বিজেপিকে নিয়ে আলোচনা করতে হচ্ছে। আচ্ছা বলুন তো, বাবা, ছেলে, ভাই সব মিলিয়ে 80% পদ নিয়ে যারা তৃণমূলে ছিল, মানে সারা জীবন মধু খেয়ে চোর হলো এখন সাধু,
প্রতিষ্ঠিত তোলাবাজ রেজিস্টার্ড চোর শুভেন্দু অধিকারী নারদে সবাই সারা না, সেটা তো বিশ্বের মানুষ তৃণমূলের দেখেছে টাকা আমলেই ছিল। নিতে। না না, সেটা তোমাদের, তুমি যে কথাটা বলছো যে দুর্নীতি, টাকা আটকে রাখা, তার থেকে তো বড় হয়ে উঠছে দেখছি আমি এই সমস্ত কথাগুলো, যেগুলো আজকে বারবার প্রচার করা হলো। বাংলার দেখুন- সব থেকে বড় চোর এসেছেন চালসায়, আজ সোনার দেখুন- গয়না পরে কিংবা মানিব্যাগ নিয়ে রাস্তায় সাবধানে চলাচল করবেন, সকালে বাড়ির দরজা ভালো করে বন্ধ করে রাখবেন। দেখুন, যারা প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে বলে আমরা ফোন করে বাংলার টাকা বন্ধ করে দিয়েছি, তারা তো বিরোধী দলের নেতা হতে পারে না, তারা বাংলার দ্রোহী, তাহলে বাংলা তখন কেন বিরোধী ব্যবস্থা নেতা। নাওনি? শুভেন্দু এক সেকেন্ড, অধিকারীর এক বিরুদ্ধে সেকেন্ড, আমি তখন একটু কেন বলে নিই, ব্যবস্থা নেওয়া পাপিয়া, হয়নি? এক সেকেন্ড আমি বলে নিই। দেখুন, এই শুভেন্দু অধিকারী যে বিজেপি যার টাকা নেওয়ার ভিডিও দেখিয়েছিল, সে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চোর বলছে। আজকে সে তার বাড়িতে তার বাবাকে জিজ্ঞেস করুক না যে বাবা তোমার 1 বছরে 10 কোটি টাকা আয় বাড়লো কি করে বৃদ্ধি হলো। সে নিজের বাবাকে প্রশ্ন করতে পারছে না। নিজের ভিডিও যেটা বিজেপি তার দল প্রকাশ্যে এনেছিল তার কোনো উত্তর নেই, এখানে মমতা ব্যানার্জিকে নিয়ে কুমন্তব্য করছে। আমাকে একটা কথা বলুন, বিরোধীদের একটা দায়িত্ব থাকে। আজকে একটাও গঠনমূলক সমালোচনা করে বিরোধীরা, বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে কোনো কথা বলে, শুধু এই নোংরামি করে বলে, তাই নোংরামিতেই বলে বড় চোর বলে আটকা স্লোগান দিচ্ছে তৃণমূল। আপনাদের কোনো গঠনমূলক বুঝতে সমালোচনা পারছি নেই না বলে। যে আমরা কেন চোর বলছি। কারণ আনন্দবাজার 18ই নভেম্বর 2014-তে একটা হেডলাইন করেছিল, মমতাকে ডাকাতরানি বলে আগ্রাসী আসিফ। আমি জানি না, আমি কোনো রাজনৈতিক দল বিজেপি, সিপিএম বা কংগ্রেস কি বললো না বললো, এটা কিন্তু একটা হেডলাইন, সংবাদপত্রের একটা হেডলাইন। এর বিরুদ্ধে মামলা হয়নি তো। যে একজন অপরাধী সেটা বলতে পারে, তার কত বড় গলার জোর আছে, কোনো দল নয়। এই রকম একটা বিষয় এবং অ্যাপ্রিসিয়েশন অফ মানে অ্যাকুমুলেশন অফ অ্যাসেট এবং বৃদ্ধি, একজন কাউন্সিলর থেকে এমএলএ বা এমপি যা হয়েছে, ও যা বলছে ওরা নাকি বেশি দিয়েছিল, কি দেয়নি নয়, বিষয়টা হচ্ছে ইউপিএ আমলে পশ্চিমবঙ্গ 2 লক্ষ কোটি টাকা পেয়েছিল, আর এনডিএ আমলে দুটো টার্মে 8 লক্ষ কোটি টাকা পেয়েছে। তাহলে দেওয়া হচ্ছে না, আটকে দিয়েছে, এই কথাগুলোর কোনো অর্থ আছে? এর কোনো অর্থ আছে কোনো? এবং যদি আমরা বলি আমি অনলাইন টেলিভিশনের কাছ থেকে তারপর যে সময় ইউপিএ দিয়েছিল সেই সময়ের পরে আপনি দেখুন আপনাদের জন্য, আপনাদের সরকারের জন্য কিভাবে মানে পয়সার অবস্থা কতটা খারাপ হয়ে গেছে। মানুষের পপুলেশন বেড়েছে, মানুষের আয় বৃদ্ধি হয়েছে, আপনাদের তো টাকা বেশি টাকা দিতেই হবে। আপনি 2010-এর কথা বলছেন, এটা কি কোনো কথা হলো? ইনফ্লেশন তো আপনারা তৈরি করেছেন, কখনোই প্রমাণ দেশের করা সর্বোচ্চ যায় না যে বেকারত্ব আপনারা করেছেন। আপনি 2011 সেটা আজকে আর টেকে না। এত সুকান্ত কথা বলছেন আপনি। আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, কেন্দ্রের বঞ্চনা বনাম রাজ্যের বঞ্চনা, বারবার এই নিয়ে যেটা শুরুতেই বলছিলাম, সেই উদো আর বুধোর নারদ চলছে। আসলে যেটা বিজেপির সর্বভারতীয় সভাপতি গত 13ই আগস্ট বলে গিয়েছিলেন যে কংগ্রেস ইন্দিরা গান্ধীর আমল থেকে বলে আসছে গরিবি হটাও, ওনাদের গরিবি চলে গেছে কিন্তু দেশের গরিবি যায়নি। সিএমআই তথ্য কি বলছে? দেশে বেকারত্ব ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে। সেপ্টেম্বরে দেশ জুড়ে বেকারত্বের হার ছিল 7.09%, যা অক্টোবরে 10% ছাড়িয়ে গেছে। বর্তমানে ভারতে বেকারত্বের হার গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ। তাহলে সেই সমস্তগুলো কি পেছনে চলে যাচ্ছে? এগুলোই কি সামনে চলে আসছে? 100বার। এবং কেন্দ্র সরকার চায় যে এগুলো পেছনে চলে যাক এবং গরু শুয়োর হিন্দু মুসলমান খালি এই ইস্যুগুলোই সামনে থাকুক। আমি রিজুকে একটা কথা বলছি, রিজু, এর পরের বার থেকে যখন কোনো বিজেপির নেতা বলবেন যে এত টাকা ইউপিএর থেকে এই আমলে বেশি দেওয়া হয়েছে, এখন যেরকম উত্তর দিলে এরকম বোকা উত্তর দেবে না, তার বদলে এই উত্তরটা দেবে যে আগে দেশের যা ট্যাক্স স্ট্রাকচার ছিল, রাজ্য থেকে কেন্দ্রের কাছে যেতেও অনেক কম টাকা, কেন্দ্র থেকে আসতেও অনেক কম টাকা। নতুন জিএসটি স্ট্রাকচারের ফলে ডেফিনেটলি রাজ্য থেকে অনেক বেশি টাকা কেন্দ্র নিয়ে যায়, স্বাভাবিকভাবেই কেন্দ্রের রাজ্যকে পাঠানো টাকার পরিমাণ বাড়বে। পরের বার থেকে এই উত্তরটা দেবে, নাহলে তুমি তোমার দলটাকে ঠিক করে ডিফেন্ড করতে পারবে না। এটা তোমায় বলে দিলাম, কারণ আমার কাছে তৃণমূল বা সিপিএমের থেকেও আমাদের দেশ এবং দেশের সংবিধান বেশি গুরুত্বপূর্ণ বলে আমি কথাটা বললাম। 2 নম্বর কথা হচ্ছে, দেখো ভাবিয়া, এরা দুটো দলই বলছে যে এ চোর, ও বলছে আবার এ চোর কি বড় চোর বটে। কেউ কিন্তু বুকটুকে এটা বলতে পারছে না যে আমাদের দলে কোনো চোর নেই, কারণ এটা ঘটনা। শুভেন্দু অধিকারীকেও আমরা টাকা খেতে দেখেছি, ববি হাকিমকেও, সৌগত রায়কেও ওই ভিডিওতেই টাকা খেতে দেখেছি। অতএব আজকে দেখো যে তৃণমূলের যে সাধারণ কর্মীর কথা তোমরা দেখালে, হাতে একটা হ্যান্ড মাইক নিয়ে বলতে যাচ্ছে
যাকে আপনারা দেখেছেন নারদায় টাকা খেতে সারা পৃথিবী দেখেছে, সেই শুভেন্দু অধিকারী। এই কথাটা বলার সময় ওই তৃণমূলের সাধারণ কর্মীও কি মনে মনে জানে না যে ওই ভিডিওতে আমি শুভেন্দু অধিকারীর পাশাপাশি সৌগত রায় থেকে শুরু করে অর্ধেক তৃণমূলকেও টাকা খেতে দেখেছিলাম, সুব্রত মুখার্জিকে টাকা খেতে দেখেছিলাম, মদন মিত্রকে টাকা খেতে দেখেছিলাম। ওই তৃণমূল কর্মী কি এইটা জানে না যে শুভেন্দু অধিকারী ওই টাকাটা খাওয়ার পরে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় আবার ক্যাবিনেটের মন্ত্রী বানিয়েছিলেন? যখন সিপিআইএম এই প্রশ্ন করেছিল কেন এই শুভেন্দুরা, তৃণমূল তুলছে যে মদন ফেরাত জেলে গেলে উনি জেলে যায়নি, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আমি এই জায়গায় তৃণমূলের বক্তব্যের সঙ্গে একমত। একই ভিডিওয়ে টাকা খেতে দেখেছি ববি হাকিমকে এবং শুভেন্দুকে। শুভেন্দু ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে, অন্য লোককে চোর বলে বেড়াচ্ছে, আর ববি হাকিম একা জেল খাটবে। এটা কিন্তু কোনো আইন নয়, এটা কিন্তু কোনো ন্যায় হলো না। আর আমি জাস্ট লাস্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এই যে 100 দিনের কাজের টাকা নিয়ে কথা হচ্ছে, দেখো এই কথাটা এর আগেও আমরা বলেছি। আমাদের রাজ্যের 4টে জেলাকে, দার্জিলিং তোমরা জানো, দার্জিলিং, মালদা, হুগলি এবং পূর্ব বর্ধমান, 4টে জেলাকে কয়েক কোটি টাকা জরিমানা করেছে দুর্নীতির জন্য কেন্দ্রের সরকার, এবং এটা উচ্চবাচ্য না করে জরিমানার প্রতিটা পাই পয়সা মিটিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে কি দুর্নীতি হয়েছে? অথচ এই দুর্নীতিটা হওয়ার ফলে, মানে এই যে হয়েছে এটা ওরা স্বীকার করলো, কিন্তু একজন মানুষকে এখনো অবধি গ্রেপ্তার করলো না। এর একটা কারণ তো থাকবে। এবার বলি, হয়ে গেছে তো। শতরূপ আমাকে খুব ভালো জ্ঞান দিল, থ্যাংক ইউ সেই জ্ঞানের জন্য। শতরূপকে শুধু বলবো, তোমাদের দল যারা রক্তমাখা ভাত খাওয়ার পর এখন ইনসাফ সভা করছে, যে জ্ঞানটা আমাকে দিলে, যেহেতু তোমাদের বাংলা এবং বাঙালির জন্য মন কাঁদে, সেই জ্ঞানটা বাংলার মানুষকে দাও না, বোঝাও না। তারা তোমাদের শূন্যে পরিণত করেছে, তৃণমূল বিজেপি নয়। আমাদের জ্ঞান না দিয়ে বাংলার মানুষকে বোঝাও যে তোমাদের কতটা মন কাঁদে, কারণ তোমাদের কথার উপর তো বাংলার মানুষের ভরসা নেই। আমি তোমার জ্ঞান হয়তো নিলাম, কিন্তু বাংলার মানুষ তোমাদের নিচ্ছে। এবার একটা কথা বলতে পারি পাবি, দেখো কথাটা যে হ্যাঁ, এখন তো রক্তমাখা ভাত খাওয়ানোর উপায় নেই, কারণ এখন তো রক্ত থাকলেও ভাত নেই, চালের বস্তা সব রুজিদের নেতাদের বাড়িতে। বিশ্বনাথ দা, তাহলে চোর, বড় চোর, পকেট মার, এই স্লোগানেই আবর্ত হবে বঙ্গ রাজনীতি? মানে অনেকেই তো বলছেন মানুষের, সাধারণ মানুষের ভরসা তাহলে কোথায় যাবে? জনগণ কাকে ভোট দেবেন? দেখো, জনগণ একটা আইডেন্টিটি পলিটিক্সে যাচ্ছে, অর্থাৎ হিন্দু মুসলমানের রাজনীতিতে জনগণ ফেসে আছে। আরেকটা হলো জনগণ 500-1000 টাকার মধ্যে ফেসে আছে। ফলে জনগণ দুটো জায়গায় ফেসে আছে, একটা 500-1000 টাকা পাচ্ছে তাতেই সন্তুষ্ট। আরেকটা হলো জনগণ কার্যত বলা যায় যে হিন্দু মুসলমানের রাজনীতির মধ্যে আবদ্ধ হয়ে আছে। কিন্তু বাস্তবটা এই, 2011 সালের পরে পশ্চিমবাংলাতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল যে অভিযোগ করছে বা আরো যে নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছে, সবগুলো যদি যুক্ত করি, তাহলে পশ্চিমবাংলাকে একটা দুর্বৃত্তের রাজ্যে পরিণত করেছে, একটা দুর্নীতিগ্রস্ত রাজ্যে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেস। এটা বাঙালির বিরুদ্ধে এই অভিযোগটা কোনো সময় ছিল না যে বাঙালি দরিদ্র হতে পারে। শিক্ষিত ছিল, মার্জিত ছিল, এবং বাঙালি কখনো মানে দরিদ্র, মানে বাঙালি কখনো মানে সরাসরি দুর্নীতি করেছে বা দুর্নীতিকে মানে ইস্যু করেনি, এমন হয়নি এক সময়। কিন্তু আজকে বলা যায় যে বাঙালির দুর্নীতি সহ্য হয়ে যাচ্ছে, বাঙালি সহন করতে পারছে। দুর্নীতিগ্রস্ত দল হিসেবে তৃণমূল কংগ্রেস উঠে আসার পরেও বাঙালি কিন্তু তৃণমূলকেই ভোট দিচ্ছে, এবং নিজুরা বারবার বলছে যে আমরা তো ভোটে জিতি। ভোটে জেতার পরে যে একটার পর একটা দুর্নীতি আসছে, সেটা সারদার সময় এসছে, নারদার সময় এসছে, 100 দিনের কাজ থেকে শুরু করে কয়লা দুর্নীতি, গরু দুর্নীতি, সর্বত্র দুর্নীতি। দুর্নীতির পরেও তৃণমূল কংগ্রেস একটার পর একটা নির্বাচনে জয়ী হচ্ছে। এবং ফলে বুঝতে হবে আমাদের বাঙালি সংস্কৃতিটাই পরিবর্তন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দুর্নীতির সাথে সহাবস্থান করছি, দুর্নীতিকে সঙ্গে নিয়ে চলছি, এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, সে শুভেন্দু অধিকারী যখন ছিল তিনি তো তৃণমূল কংগ্রেসে ছিলেন, আজ তিনি বিজেপিতে হতে পারেন। তৃণমূল কংগ্রেসের মধ্যে থাকাকালীনই দুর্নীতির অভিযোগগুলো তার বিরুদ্ধে। ফলে দুর্নীতিগ্রস্ত একটা দল, তার সরকার, তারপরেও সেই সরকার ক্ষমতায় আসছে, দল সরকার আসছে। এটা বাঙালির দুর্ভাগ্য যে একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় এনে দিয়েছেন। দুর্ভাগ্য। আমি একটাই কথা বলি যে আজকে আপনার এই শোতে পাপিয়াদি, শতরূপ বামফ্রন্টকে রিপ্রেজেন্ট করছে, রিজু দত্ত তৃণমূলকে, পঙ্কজবাবু বিজেপিকে, 3টে রাজনৈতিক দলের প্রতিনিধি এখানে আছে। রাজনৈতিক বিশ্লেষক কি আমাদের থেকে বেশি রাজনীতি জানে না বোঝে? আসল কথা হচ্ছে যে ওনার বিশ্বনাথবাবু যে কথাটা বললেন তার সেটা বলার অধিকার আছে, বলতেই পারেন। আপনাদের যে গাড়িগুলো আছে, যাদের ড্রাইভাররা আমাদের বাড়ি ছেড়ে দেয়, তাদেরও মত প্রকাশ করার অধিকার আছে। সবার কথার এখন উত্তর দিতে হলে তো খুব মুশকিল। আসল কথা হচ্ছে যে দেশে বাংলার মানুষ কাকে জয়ী করছে, তার কেন তাকে জয়ী করছে, তার পেছনে কি উন্নয়নমূলক প্রকল্প আছে, সেই নিয়ে আমরা আলোচনা করব না, কারণ বাংলার মানুষকে অ্যাটাক করব। বিশ্বনাথ বাবু কথাই তো কথা যে মানুষ মাথার উপর ছাদ পাক, যারা রাস্তার ধারে বসে রয়েছেন চাকরির জন্য দিনের পর দিন, হাজারের বেশি দিন পেরিয়ে গেছে, তারা কবে চাকরি পাবে? সেটা নিয়ে পঙ্কজ দা ওয়ান লাইন। তৃণমূলের বিষয়টা হচ্ছে সততা থেকে দুর্নীতিতে উত্তরণ।
আপনি একদম, যদি যেখানে caption এই বলেন, বাংলাতে সততা থেকে সৌজন্যের দুর্নীতিতে রাজনীতির উত্তরণ। ইতিহাস আছে, আর সেখানে BJP চোর ভার্সেস পাল্টা চোর, পকেটমার, এটা নিয়ে রাজনীতি আবর্ত হবে। আমি পঙ্কজদার কাছে আসবো। পঙ্কজদা, ভোট সর্বস্ব রাজনীতির ফাঁসে বাংলার মানুষের তো হাঁসফাঁস অবস্থা, তাদের মাথার ছাদ, প্রাপ্য টাকা, সেটা কেন আটকে থাকবে? ভোট সর্বস্ব রাজনীতি আমি বুঝতে পারছি না। আপনাকে তো টাকা সরকারি টাকা পাওয়ার একটা নিয়ম আছে। আগের হিসাব আপনি পুরোপুরি দেবেন, পরের টাকা পাবেন। যদি হিসাব না দিতে পারেন, এবং সেখানে মুখ্যমন্ত্রী নিজে বলছেন হ্যাঁ ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটিকে সংশোধন করার কোনো ব্যবস্থা নেই, এবং তারপরে আমরা তো আপনারাই দেখাচ্ছেন বারবার যে সর্বক্ষেত্রে দুর্নীতিটাই একদম সমার্থক হয়ে যাচ্ছে। ভুয়ো জব কার্ড তো কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সংসদে তুলে ধরে দেখিয়েছিলেন, সেখানে শীর্ষে উত্তরপ্রদেশ। আমি এটাই বলতে চাচ্ছি, যে কোনো রাজ্যের প্রাপ্যর ক্ষেত্রে তার সরকারি নিয়ম আছে, এবং তার যে ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছে তারও উত্তর পাওয়া যাচ্ছে না রাজ্য থেকে। বারবার যে নির্দিষ্ট ধারা অনুসারে যে ক্ল্যারিফিকেশন, এবং আবাস যোজনা যখন সংশোধন করতে বলা হচ্ছে, কয়েক লক্ষ নাম বাদ যাচ্ছে। এই কি আমার করে- ভুল কি করে তথ্য কেন বিষয়টা দেন? হবে? কোনো আপনি ভুল একজন ব্যাখ্যা অধ্যাপক নয়। মানুষ হয়ে কেন এটা দেন? আপনারাই এই তো আমরা বারবার ABP তে দিচ্ছেন, শুনুন স্যার, এবার শুনুন, বারবার দেখাচ্ছেন, স্যার এবার দয়া করে আপনারা শুনুন, বারবার দিচ্ছেন। এবার দয়া করে শুনুন, এই এবিপি, এই যে চ্যানেলে আপনি বসে আছেন সেই এবিপি ওপেন দেখাচ্ছিল এদের প্রতিবেদন, যেখানে কেন্দ্রীয় টিম এসছে আবাস যোজনায়, কেন্দ্রীয় টিম ওপেনলি বলছে আমরা কোনো ভুল পাচ্ছি না। আপনার দপ্তর, আপনাদের দপ্তর বলছে শীর্ষে জব কার্ড। আবার শেষ করতে দিন। তার জন্য তো ধর্ণা কর্মসূচি তোমাদের চলছে, কিন্তু তার মাঝে চোর বড় চোর, এই না, না, এই না, স্লোগান আবার এটা পকেটমার গুলিয়ে কেন? দিন না, পাপিয়ে দিন, আমি না, না, এই topic- গুলিয়ে না, আমি আমি এই এই জায়গাটায় topic টা আসতে শেষ চাইছি। করি, এই আমি এই সংস্কৃতি topic- কেন আমি থাকবে? এক না, না, এই সংস্কৃতি কেন হবে রাজনীতিতে? আমি আসছি, আগে এটা একটু এক সেকেন্ড শেষ করিনি। কেন্দ্রীয় দপ্তর থেকে বলা হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী নিজে দাঁড়িয়ে বলছে সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশে, দ্বিতীয় স্থানে গুজরাট। তারা কিন্তু টাকা পেয়ে গেছে তাদের রাজ্যের বকেয়া টাকা, বাংলাকে টাকা দিচ্ছে না কেন? আর Exclusion না করে মুখ্যমন্ত্রী এই inclusion 20 তারিখে করছে। যাচ্ছেন কি করে পঙ্কজবাবু, inclusion তার আগেও কি তো করে তিনি হবে? হিসেব দিয়েছেন। বলতে পারি? দেখো, এই যে রিজু বলছে এবিপি আনন্দে কি দেখিয়েছে বা কি দেখানো হয়েছে, আমি বলছি এবিপি আনন্দেই দেখেছিলাম 2020 সালের মে মাসে, ওই আমফানের পরে, যখন এই একটার পর একটা খবর আসছে কীরকমভাবে গরিব মানুষের ঘর তৈরির টাকা তৃণমূল নেতারা মেরেছে, 20,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে গিয়ে ঢুকেছে। মানে একই লোকের তার নামে, তার বউয়ের নামে, শালা শালি সবার নামে টাকা উঠেছে, যা 3 তলা পাকা বাড়ি। তখনই এবিপি আনন্দে দেখানো হয়েছিল 2020 সালের মে মাসে মুখ্যমন্ত্রী বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 10 দিনের মধ্যে যেন প্রতিটা বিডিও অফিসের বাইরে বেনিফিশিয়ারি লিস্ট ঝুলিয়ে দেওয়া হয়, কারা কারা সেই ব্লকে টাকা পেয়েছে। 2020 মে, 2023 সালের আজকে আমরা ডিসেম্বর মাস, 2023 সাল শেষ হতে চললো। পশ্চিমবাংলায় 341টা ব্লক আছে, একটা ব্লকের একটা বিডিও অফিসের বাইরে সেই তালিকা আজ অব্দি ঝোলানো হয়নি। আমি বিশ্বনাথ স্যারের কথার সাথে আমি একটা কথা খালি বলছি, আমি ওনার সাথে কিছুটা ডিফার করে, তা হচ্ছে আমাদের দেশে হিন্দু বা মুসলমান হওয়াটাও একজন মানুষের অধিকার। 500 টাকা 1000 টাকাটাও কেউ তাকে দয়া করে দিচ্ছে না, এটাও তারই ট্যাক্সের টাকা, তার কাছে কোনো রকমভাবে ফিরে আসছে, এটাও তার অধিকার। সুতরাং আমি তোমাকে হিন্দু বা মুসলমান হওয়ার অনুমতি দিয়ে ধন্য করে দিলাম, অথবা তোমাকে না, না, 500 টাকা 1000 আসল টাকা দিয়ে বিষয় ধন্য হলো করে দিলাম। মানুষের প্রাপ্য, আসল তো হলো মানুষের বঞ্চনা, সেটা কবে দূর হবে? এর পাশাপাশি আমরা যে বিষয় নিয়ে ফিরে আসবো, 24শে ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে আজ হয়ে গেল সংকল্প পুজো। এবার কি তাহলে গীতাকে রাজনীতির হাতিয়ার করে তোলা হচ্ছে?